আচ্ছা, এবার দেখো অ্যালকোহল। অ্যালকোহলে কার্যকরী মূলক কি? হাইড্রক্সিল মূলক। আর অ্যালকোহল এমিন এবং ইথারের মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় যদি পরীক্ষায় আসে তাহলে খেয়াল রাখবা অ্যালকোহল এবং এমিন হলো পানিতে দ্রবণীয়, ইথার কিন্তু পানিতে অদ্রবণীয়। মনে থাকবে জিনিসটা। এখন আসি আমরা এই অ্যালকোহলে কি কি ধরনের সমানতা দেখা যায়। অ্যালকোহলে সমানতা দেখা যায় কি কি দেখো, সি ও সি। সি ও সি মানে কি? সি দিয়ে হলো মনে রাখবা চেন, ও দিয়ে মনে রাখবা অবস্থান, আবার সি দিয়ে মনে রাখবা হলো কার্যকরী মূলক। চেন, অবস্থান, কার্যকরী মূলক, এই তিন ধরনের সমানতা আছে হলো কার? অ্যালকোহলে। তাহলে অ্যালকোহলের সমানতা কি কি? চেন, অবস্থান এবং কার্যকরী মূলক। একটু লিখে ফেলো অ্যালকোহলে তাহলে কি ধরনের সমানতা দেখা যায়? চেন, অবস্থান এবং কার্যকরী মূলক। অ্যালকোহলের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হলো হাইড্রোক্সিলের উপস্থিতির উপর ভিত্তি করে। হাইড্রোক্সিল যদি একটা থাকে মনোহাইড্রিক অ্যালকোহল, আর যদি অনেকগুলো থাকে তখন সেটাকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল যেমন হাইড্রোক্সিল মূলক একটাই থাকবে, এবং এই হাইড্রোক্সিল মূলক একটা থাকলে এবং একটা অ্যালকাইল মূলক থাকলে তখন এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। আর যদি দুইটা মিথাইল মূলক থাকে তখন সেটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। আর তিনটা মিথাইল মূলক থাকলে তখন সেটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল যেটা, সেটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালকোহল হাইড্রোক্সিল মূলকের উপর ভিত্তি করে। এটা হলো মনোহাইড্রিক অ্যালকোহল। এবার আসি আমরা পলিহাইড্রিক। আর পলিহাইড্রিক অ্যালকোহল যেটা কি? পলিহাইড্রিক অ্যালকোহলটা হলো, খেয়াল করো, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকলে কোন একটা অ্যালকোহলে সেটাকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকলে তখন সে অ্যালকোহলকে কি বলা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে এই জিনিসটা খেয়াল করো, ধরো এই যৌগটাতে খেয়াল করো, এই যৌগটাতে কি দেখতেছো? এই যৌগটাতে কয়টা অ্যালকোহল মূলক হাইড্রোক্সিল মূলক দেখতেছো? দেখো তো, একটা, দুইটা, তিনটা। এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। এটার একটা নামও আছে, এটার নাম হলো গ্লিসারিন। গ্লিসারিনে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে? গ্লিসারিনে 3টা হাইড্রোক্সিল মূলক থাকে। এটাকে গ্লিসারিন সংকেত এটা, তাহলে খেয়াল রাখবা। এখন দেখো এই পলিহাইড্রিক অ্যালকোহলগুলোর মধ্যে গ্লিসারিন এবং সরবিটল এই দুইটার ব্যবহার মনে রাখতে হবে। পলিহাইড্রিক অ্যালকোহলগুলো মূলত ব্যবহৃত হয় ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে। খেয়াল করো গ্লিসারিন এখন কেন ইউজ করা হয় শীতকালে? ময়েশ্চারের জন্য। তাহলে ময়েশ্চারের কাজ করে কে? পলিহাইড্রিক অ্যালকোহল। ময়েশ্চারের কাজ কে করে? পলিহাইড্রিক অ্যালকোহল হলো ময়েশ্চারের কাজ করে, ঠিক আছে? এখন এই পলিহাইড্রিক অ্যালকোহল হলো আরেকটা কাজে ব্যবহৃত হয়, সেটা হলো চোখের ড্রপ হিসেবে। চোখের ড্রপ হিসেবে, যেমন সরবিটল, এটা হলো চোখের ড্রপ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে চোখের ড্রপ এবং ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কোনটা? পলিহাইড্রিক অ্যালকোহল। মনে থাকবে। তাহলে অ্যালকোহলের সমানতা কি কি ধরনের পাইছি আমরা আরেকবার বলি। অ্যালকোহলের সমানতাটা মনে রাখবা, চেইন, অবস্থান এবং কার্যকরীমূলক সমানতা দেখা যায় কোথায়? অ্যালকোহলে। এখন আসি অ্যালকোহলের মধ্যে, প্রথমে আসি ফার্মেন্টেশন। যেটা ফার্মেন্টেশন পদ্ধতিতে যে ইথানল প্রস্তুত করা হয়, সেটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল প্রস্তুত করা হয় কিভাবে? নরমালি গ্লুকোজের 10% জলীয় দ্রবণ থেকে ইথানল প্রস্তুত করা হয়। তো গ্লুকোজের জলীয় দ্রবণটা 10% জলীয় দ্রবণটা ইস্ট সহ যোগ করে দিয়ে যখন আমরা ইথানল পাই, সেটাকে আমরা বলতেছি ফার্মেন্টেশন। তাহলে এই গ্লুকোজটা পাবো কোত্থেকে? গ্লুকোজের উৎস কি? মানে কার্বোহাইড্রেট, স্টার্চ বা ডাইস্যাকারাইড, এই জাতীয় পদার্থ থেকে তোমার গ্লুকোজটা আমরা পাবো। স্টার্চের মধ্যে স্টার্চ জাতীয় জিনিস হলো কি কি? যেমন আলু, গম, চাল বা বার্লি, ভুট্টা, এগুলো হলো সবগুলা হলো কি স্টার্চ জাতীয় পদার্থ। আর ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ কি? ইক্ষু, বিট, মোলাসেস, চিটাগুড়, এগুলো হলো ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ। দুইটা থেকে কিন্তু তোমার চাইলে
ফার্মেন্টেশন করা যায়। এখন তুমি যেটা থেকে ফার্মেন্টেশন করতে চাও সেটা, তুমি স্টার্চ থেকেও চাইলে ফার্মেন্টেশন করতে পারো, ঠিক আছে। তো স্টার্চ থেকে ফার্মেন্টেশন করার উপায় কি? স্টার্চের উৎস যেটা আছে, যেমন আলু, স্টার্চের উৎস হিসেবে কি আছে? আলু। আলুকে আলুকে তোমার 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এটা মন্ড বা ম্যাশে পরিণত হয়। তাহলে আলু থেকে মন্ড বা ম্যাশ পাওয়ার জন্য কত তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে? 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। এখন তোমরা বলতে পারো ম্যাশ মানে কি বা মন্ড মানে কি? ম্যাশ মানে হলো ভর্তা, আলু ভর্তা করো না, এই ভর্তারে বলা হয় ইংলিশে ম্যাশ, ঠিক আছে। যারা 5 স্টার হোটেলে খেতে যাবা কোনোদিন, নিজে বা গেছো, তারা দেখার কথা যে এই ভর্তার দাম হলো 300 থেকে 400 টাকা করে নেয়। তো এটারে ইংলিশে বলে পটেটো ম্যাশ বা ম্যাশড পটেটো, এভাবে নাম দিয়ে 300 টাকা হাতায় দেয়। আচ্ছা, যাই হোক, তাহলে এই ম্যাশ হলো কি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, তারপর হলো ম্যাশে পরিণত হয়। এখন আসি আমরা এই ম্যাশের সাথে, এবার ম্যাশ মানে আবার মাশরাফি না, বুঝছো তো ম্যাশ মানে কি? এই ম্যাশের সাথে মল্ট গুঁড়া মিশাবো, সাথে পানি মিশাবো। এখন প্রশ্ন হলো মল্ট গুঁড়া জিনিসটা কি? মল্ট গুঁড়া জিনিসটা কি? প্রশ্ন হলো মল্ট গুঁড়া জিনিসটা কি? মল্ট গুঁড়া জিনিসটা হলো, যদি তুমি বার্লির বীজকে যদি অন্ধকারে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দাও, তাহলে এটা কয়েকদিন পরে অঙ্কুরিত হবে। এই অঙ্কুরিত অংশটাকে যখন তুমি চূর্ণ বিচূর্ণ করবা, তখন সেটাকে বলা হয় মল্টের গুঁড়া। মল্টের গুঁড়া এবং সাথে পানি মিশায় কি করতে হবে তোমার? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার দেখো এগুলারে মিশায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 1 ঘন্টা রেখে দিই, তখন যে জিনিসটা পাবো সেটার মধ্যে থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হবে। যেমন মল্ট থেকে একটা এনজাইম নিঃসৃত হয় যার নাম হলো ডায়াস্টেস। মল্ট থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? ডায়াস্টেস। এই ডায়াস্টেসের কাজ কি? যখন এরকম 1 ঘন্টা রেখে দিব, এই ডায়াস্টেসের কাজ হলো, এটা হলো তোমার স্টার্চকে বিশ্লেষিত করে মল্টোজে পরিণত করা। তাহলে বিশ্লেষিত করে মল্টোজে পরিণত করবে কোন এনজাইম? ডায়াস্টেস এনজাইম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ডায়াস্টেস এনজাইমটা কত তাপমাত্রায় এটা তোমার স্টার্চকে মল্টোজে পরিণত করার জন্য নিশ্চিত হয়? এটা হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন খেয়াল করো, এই মল্টোজ যেটা আছে, মল্টোজকে ভাঙলে কিসে পাওয়া যাবে? মল্টোজকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যাবে। এখন মল্টোজকে ভাঙার জন্য কোন এনজাইম দরকার? মল্টোজকে ভাঙার জন্য কোন এনজাইম দরকার? ম্যালটেস এনজাইম দরকার। তাহলে মল্টোজকে ভাঙার জন্য দরকার ম্যালটেস এনজাইম। তাহলে এই ম্যালটেস এনজাইমটা কোত্থেকে আসতেছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই ম্যালটেস এনজাইমটা কোত্থেকে আসে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার উপায় হলো কি? ম্যালটেস, মনে রাখবা, ম্যালটেস পাওয়া যায় ইস্ট থেকে। ইস্টকে বলা হয় এনজাইমের জামাই। এনজাইমের কি বলা হয়? জামাই বলা হয়। এনজাইমের জামাই মানে কি? যা দিয়ে হলো জাইমেস, অর্থাৎ ইস্ট যেখানে মিশাবো সেখান থেকে জাইমেস বের হবে। মা দিয়ে হলো ম্যালটেস, আর রশ্মি দিয়ে হলো ইনভার্টেস। বুঝা গেছে জিনিসটা? তাহলে 3টা এনজাইম নিশ্চিত হয়। আমরা এই 3টাকে কি নামে ডাকি? জামাই নামে। কি নামে ডাকবো? জামাই নামে। জাইমেস, ম্যালটেস এবং ইনভার্টেস। এখন আসি, এই ম্যালটেস হলো মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। কয় অণু গ্লুকোজ উৎপন্ন করবে? এখানে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করবে। এখন এই ম্যালটেস গ্লুকোজকে ভাঙলো। এবার দেখো গ্লুকোজ থেকে আসবে ইথানল। এই গ্লুকোজের কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 10% জলীয় দ্রবণ থেকে, গ্লুকোজের 10% জলীয় দ্রবণ থেকে তোমার কি বের হবে? ইথানল বের হবে। তাহলে এই গ্লুকোজ থেকে ইথানল আনার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হলো জাইমেস। তাহলে গ্লুকোজ থেকে ইথানল আনতে বা ইথানল পাওয়ার জন্য যে এনজাইমটা লাগে সেটা হলো কি? জাইমেস। মনে থাকবে জিনিসটা? তাহলে ইনভার্টেজের কাজ কখন হয়? যদি তুমি এখানে স্টার্চ ইউজ না করে, কি বললাম, স্টার্চ ইউজ না করে তুমি যদি এখানে ডাইস্যাকারাইড ইউজ করো, যেমন সুক্রোজ ইউজ করো, তখন তোমার এই ইনভার্টেস এনজাইমটা কাজে লাগবে। তাহলে এই জাইমেস মেল্টেস পাওয়ার জন্য আমাদের এটার সাথে যে ম্যাশ, মল্ট গুঁড়া, এগুলোর সাথে কি মিশাইতে হবে?
এই যে মল্টগুলা ম্যাশ যখন আমরা রাখবো, এটা তোমার কি আনবে, এখানে মল্টুস নিয়ে আসবে না, তখন এই মল্টুসের সাথে আমাদের ইস্ট যোগ করতে হবে। মল্টুসের সাথে আমার কি যোগ করতে হবে, ইস্ট যোগ করতে হবে। এখন এটা কখন করব, কক্ষ তাপমাত্রায়। এবং কক্ষ তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। ঠিক আছে। আচ্ছা, এখন আসলো আমাদের ইথানল চলে আসলো। এই যে ইথানল পাওয়া যায়, এই যে ইথানল পাওয়া যায়, এই ইথানলে এই প্রক্রিয়ায় মাত্র 12 থেকে 15% ইথানল পাওয়া যায়। যেহেতু আমার আরো বেশি ইথানল দরকার, তাহলে এটাকে বারবার পাতন করতে হবে। কোন ধরনের পাতন করব, আংশিক পাতন করব। বিভিন্ন উপাদানের মিশ্রণ যেহেতু থাকে, এটাকে কি করতে হয়, আংশিক পাতন করতে হয়। আংশিক পাতন করলে একটা সময় গিয়ে এই ধরনের একটা সংযুক্তি পাওয়া যায়। 95.6% ইথানল এবং 4.4% পানি, এই ধরনের একটা মিশ্রণ পাওয়া যায়, যেটাকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। প্রশ্ন হতে পারে রেকটিফাইড স্পিরিট কি জিনিস। রেকটিফাইড স্পিরিট হলো একটা সমস্ফুটন মিশ্রণ। সমস্ফুটন মিশ্রণ যেটা, সমস্ফুটন মিশ্রণ ভালো করে খেয়াল করো, সমস্ফুটন অর্থাৎ যখন এই মিশ্রণটা একই তাপমাত্রায় ফুটতে থাকবে, তখন সেটাকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ। কিন্তু আমরা তো জানি ইথানলের স্ফুটনাঙ্ক হলো 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পানির স্ফুটনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তারা কিভাবে একই তাপমাত্রায় ফুটবে, কারণ তারা যখন এই অনুপাতে মিশ্রিত থাকে, অর্থাৎ 95.6% এবং 4.4% পানি এই অনুপাতে মিশ্রিত থাকে, তখন তাদেরকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ। অর্থাৎ তারা একই তাপমাত্রায় তখন ফুটতে থাকবে এবং সেই তাপমাত্রার মানটা হলো 78.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম আরো সমস্ফুটন মিশ্রণ আছে, আমরা একটু পরে আসতেছি আরো সমস্ফুটন মিশ্রণ নিয়ে। এখন আসি রেকটিফাইড স্পিরিট থেকে আমরা আরো 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 বিশুদ্ধ ইথানল প্রস্তুত করতে চাই, তখন রেকটিফাইড স্পিরিটের সাথে কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করে দিয়ে পাতন করলেই কি পাওয়া যাবে, 99.5% ইথানল পাওয়া যাবে। তাহলে রেকটিফাইড স্পিরিটের সাথে ক্যালসিয়াম অক্সাইড বা পাথরের চুন যদি বা কুইক লাইম যদি অ্যাড করে দেওয়া পাতন করা হয়, তাহলে বিশুদ্ধ ইথানল পাওয়া যাবে। মনে থাকবে। এখন আসি এই যে তোমার রেকটিফাইড স্পিরিট থেকে তাহলে বিশুদ্ধ ইথানল পাওয়ার জন্য আমরা কি ইউজ করতেছি, কুইক লাইম ইউজ করতেছি। ঠিক আছে। আর কিভাবে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়, 99.5% ইথানলকে আমরা বিশুদ্ধ ইথানল বলতেছি। রেকটিফাইড স্পিরিটের সাথে যদি আমরা এই রেকটিফাইড স্পিরিট মানে কি, সমস্ফুটন মিশ্রণ। এরকম রেকটিফাইড স্পিরিটের মতো আরো সমস্ফুটন মিশ্রণ কি আছে সেটা আগে বের করি, তারপর আমি বলতেছি। রেকটিফাইড স্পিরিটের সাথে মতো সমস্ফুটন মিশ্রণ আছে 7.4% পানি, 18.5% ইথানল, 74.1% বেনজিন। এখন খেয়াল করো বেনজিনের স্ফুটনাঙ্ক কত, বেনজিনের স্ফুটনাঙ্ক হলো 80.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানলের হলো 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড, পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তিনটা টেম্পারেচার দেখা যাচ্ছে, তাই না? এই তিনটা টেম্পারেচার দেখা গেলে এবার খেয়াল করো, যখন এগুলারে মিক্স করা হয়, যখন তাদেরকে এই অনুপাতে মিক্স করা হয়, তখন কিন্তু তাদের স্ফুটনাঙ্ক গিয়ে দাঁড়ায় কত জানো, 64.8 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই তাপমাত্রায় এই সবগুলাই ফুটতে থাকবে। তাহলে বলো তো এটা একটা সমস্ফুটন মিশ্রণ না? সমস্ফুটন মিশ্রণ। তোমাদের কিন্তু পার্সেন্টেজ খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, যে বিশুদ্ধ ইথানল পাইতে পারি। আমরা এখান থেকে কি পাইতে পারি, বিশুদ্ধ ইথানল পাইতে পারি এটা থেকেও। ঠিক আছে। তবে এটা খুব একটা ইউজ করা হয় না, প্রথমটা বেশি ইউজ করা হয়। পরেরটা হলো আরেকটা সংযুক্তি মনে রাখবা, সেটা হলো 32.4% ইথানল এবং 67.6% বেনজিন। 67.6% বেনজিন এবং 32.4% ইথানল, এই দুইটার মিশ্রণও একটা সমস্ফুটন মিশ্রণ। এবং এই সমস্ফুটন মিশ্রণের স্ফুটনাঙ্ক কত, 68.2 ডিগ্রি সেন্টিগ্রেড। 68.2 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। এখন আসি আমরা রেকটিফাইড স্পিরিট থেকে আমরা কিভাবে মিথিলেটেড স্পিরিট পাবো।
রেকটিফাইড স্পিরিট থেকে মিথিলেটেড স্পিরিট পাওয়ার জন্য দরকার হলো মিথানল বা বেনজিন। মিথানল বা বেনজিন আমরা অ্যাড করে দিব রেকটিফাইড স্পিরিটের সাথে, তখন নাম হয়ে যাবে মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট, খেয়াল করো মিথিলেটেড স্পিরিট কেন তৈরি করা হয়। তুমি প্রথমে চিন্তা করবা রেকটিফাইড স্পিরিট, এটাতে প্রচুর পরিমাণ অ্যালকোহল আছে, 95.6% অ্যালকোহল আছে। তাহলে যে কেউ এটা কি করার জন্য মদ হিসেবে গ্রহণ করতে পারে, মদ হিসেবে খেয়ে ফেললে কিছু করার নাই। এখন এটাতে যদি কেউ মিথানল বা বেনজিন যদি অ্যাড করে দেয়, তাহলে কিন্তু এটা আর অ্যালকোহলটা আর খাওয়ার যোগ্যতা থাকবে না, এটা বিষাক্ত হয়ে যাবে। প্রথম কথা হলো এটা বিষাক্ত হয়ে যাবে, 2 নম্বর কথা হলো এখান থেকে দুর্গন্ধ ছড়াবে, যেটার জন্য এটা আর খাওয়াই যাবে না। তো এই মিথিলেটেড স্পিরিট তাহলে কি হয়, মিথানল বা অ্যালকোহল আমরা কোনটা মিশাচ্ছি, মিথানল বা বেনজিন কোনটা মিশাচ্ছি, এটার উপর ডিপেন্ড করে মিথিলেটেড স্পিরিট গুলা 2 ভাগে ভাগ হয়। এই মিথিলেটেড স্পিরিটের অনেকগুলা নাম আছে, এগুলাকে বলা হয় অসেবনীয় অ্যালকোহল, অসেবনীয় অ্যালকোহল, তারপর হলো ডিনেচার্ড অ্যালকোহল। এখন এই ডিনেচার্ড অ্যালকোহল যেটা, এটা 2টা ভাগ আছে, একটা হলো মিনারেল ন্যাফথা, একটা হলো বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। তাহলে এই স্পিরিটটার 2টা ভাগ আছে, একটা হলো বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট আর একটা হলো মিনারেল ন্যাফথা। ঠিক আছে, তো এই মিনারেল ন্যাফথা স্পিরিট যেটা আমরা এই পাশে লিখলাম, আরেকটা হলো বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। এখন আসি মিনারেল ন্যাফথা। এখানে প্রথমে আমরা রেকটিফাইড স্পিরিট নিব, সাথে নিব মিথানল আর পেট্রোল। তাহলে আরএমপি, রেকটিফাইড স্পিরিট, মিথানল এবং পেট্রোল। রেকটিফাইড স্পিরিট যদি না হয় 90%, মিথানল যদি থাকে 9% এবং পেট্রোল যদি থাকে 1%, এই তিনটার মিশ্রণকে বলা হয় মিনারেল ন্যাফথা। তাহলে কত পার্সেন্ট, 90% রেকটিফাইড স্পিরিট, 9% মিথানল এবং 1% পেট্রোল, এই তিনটার আনুপাতিক মিশ্রণকে বলা হয় মিনারেল ন্যাফথা। আর বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট কখন বলবো, বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট বলার আগেই খেয়াল রাখতে হবে রেকটিফাইড স্পিরিট আর মিথানল, অর্থাৎ এটাতে পেট্রোল নাই, 95% হলো রেকটিফাইড স্পিরিট আর একটা শুধু 5% হলো মিথানল। এই অনুপাতের এই মিশ্রণকে বলা হয় বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। এখানে খেয়াল রাখো পরিমাণগুলাতে আসলে মনে রাখার জন্য কোনো সহজ সিস্টেম নাই, জাস্ট মুখস্থ রাখতে হবে যে মিনারেলে 90% রেকটিফাইড স্পিরিট আর বাণিজ্যিক হলো 95% রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, কোনটাতে পরিমাণ বেশি সেটা হলো বাণিজ্যিকে রেকটিফাইড স্পিরিটের পরিমাণ বেশি। তাহলে মিথানল বা পেট্রোল বা বেনজিন যখন মিক্স করে দেওয়া হয় তখন এটা কিন্তু দুর্গন্ধ ছড়ায়, সাথে হলো পিরিডিনও মিক্স করে দেওয়া হয়। তাহলে এই মিথিলেটেড স্পিরিট গুলা তখন আর খাওয়া যায় না। তাহলে মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কি, এটা হলো বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তারপর হলো বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় এবং স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মিথিলেটেড স্পিরিটের ব্যবহারগুলো কি কি, একটা হলো বিভিন্ন প্রকার শিল্পে ব্যবহৃত হয়, বার্নিশের উত্তম দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় এবং স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মনে থাকবে জিনিসটা, এগুলা হলো তাহলে মিথিলেটেড স্পিরিট। এখন আসি আমরা পাওয়ার অ্যালকোহল। এই পাওয়ার অ্যালকোহল কি বা শক্তি উৎপাদক অ্যালকোহল কি, পাওয়ার অ্যালকোহল বা শক্তি উৎপাদক অ্যালকোহল কি, বলা হয় বিশুদ্ধ ইথানলের সাথে যখন বেনজিন বা পেট্রোল মেশানো হয় তখন তারা মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই ধরনের ইথানলের এই ধরনের মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। আচ্ছা, প্রুফ স্পিরিট, প্রুফ স্পিরিটের নাম শুনছো, প্রুফ শব্দের অর্থ হলো প্রমাণ ধরা হয় যেটাকে, যে স্পিরিটের সাথে তুলনা করে অন্যান্য স্পিরিট গুলার শক্তিমাত্রা বা মাপকাঠি হিসাব করা হয় সেটাকে বলা হয় প্রুফ স্পিরিট। প্রুফ স্পিরিট গুলা শক্তিমাত্রাকে সবসময় 0 ডিগ্রি ধরা হয়। প্রুফ স্পিরিটের শক্তিমাত্রা সবসময় কত ধরা হয়, 0 ডিগ্রি ধরা হয়।
তাহলে প্রুফ স্পিরিট জিনিসটা কি? প্রুফ স্পিরিট জিনিসটা হলো 57.1% বিশুদ্ধ ইথানল এবং 42.9% হলো পানি। এই দুইটার মিশ্রণকে বলা হয় কি? প্রুফ স্পিরিট। প্রুফ স্পিরিট তাহলে কি 57.1% ইথানল এবং 42.9% ওয়াটার। হলো কত? তাহলে ইথানল হলো 57.1% এবং ওয়াটার হলো 42.9%। এই মিশ্রণটাকে বলা হয় প্রুফ স্পিরিট। এবার আসি উড স্পিরিট। উড স্পিরিট জিনিসটা কি? উড স্পিরিট হলো কাঠের অন্তর্ধূম পাতন করলে, তাহলে আমরা এখন আলোচনা করব উড স্পিরিট নিয়ে। কাঠের যদি আমরা অন্তর্ধূম পাতন করি, অর্থাৎ 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অন্তর্ধূম পাতন করি, তাহলে কি পাওয়া যাবে? একটা অ্যাসিডের মিশ্রণ পাওয়া যাবে, সেটার নাম হলো পাইরোলিগনাস অ্যাসিড। পাইরোলিগনাস অ্যাসিড থেকে যখন তোমার মিথানলকে আলাদা করা হয়, অর্থাৎ 98% মিথানল পাওয়া যায় এবং সাথে 1 থেকে 2% এসিটোন পাওয়া যায়। 1 থেকে 2% কি পাওয়া যায়? 1 থেকে 2% এসিটোন পাওয়া যায় এবং 98% মিথানল পাওয়া যায়। তখন এই মিশ্রণটাকে বলা হয় উড স্পিরিট। তাহলে কাঠের বিধ্বংসী পাতন করে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইরোলিগনাস অ্যাসিড পাবো। সেখান থেকে যদি আমরা কি করি? পাতন করি, তাহলে মিথানল এবং এসিটোন পাবো। এই মিথানল এবং এসিটোনের 98% মিথানল এবং 1 থেকে 2% এসিটোন, এই আনুপাতিক মিশ্রণকে বলা হয় উড স্পিরিট। এই উড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? উড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? উড স্পিরিটের স্ফুটনাঙ্ক হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড। উড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? 65 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে? এখন বলতে পারো মিথানলের স্ফুটনাঙ্ক কত আর এসিটোনের স্ফুটনাঙ্ক কত? গতকালকে শিখেছি মিথানলের স্ফুটনাঙ্ক হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড, এসিটোন হলো ঠিক তার উল্টাটা 56 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক উল্টা, দেখো 65 ঠিক উল্টা হলো 56। কিন্তু যখন এই অনুপাতে মিশ্রিত থাকে তখন তাদের স্ফুটনাঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে কত? মিথানলের সমান, অর্থাৎ 65 ডিগ্রি সেন্টিগ্রেড। স্পিরিট গুলা থেকে প্রশ্ন আসবে, বইয়ের মধ্যে একটা কালো বক্সের মধ্যে দেখবে এই জিনিসগুলো উল্লেখ আছে এবং এগুলা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। মনে থাকবে? আচ্ছা, অ্যালকোহল শনাক্তকরণের জন্য মনে রাখবা সোডিয়াম এবং ফসফরাস পেন্টাক্লোরাইড এই দুইটা বিকারক দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। তাহলে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা এবং ফসফরাস পেন্টাক্লোরাইড এই দুইটা দিয়ে হলো বিকারক দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। এখন অ্যালকোহল শনাক্তের পরে আমাদের জানতে হবে অ্যালকোহলের মধ্যে মিথানল এবং ইথানল, এই দুইটা থেকে আমরা যখন বলি যে মিথানল এবং ইথানল থেকে কিভাবে পৃথক করব বা মিথানল এবং ইথানলকে কিভাবে শনাক্ত করব। মিথানল শনাক্ত করার জন্য পরীক্ষার নাম হলো আয়োডেক্স পরীক্ষা, ইথানল শনাক্তকরণের পরীক্ষার নাম হলো আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে পরীক্ষাগুলোর নামও প্রায় কাছাকাছি। আয়োডেক্স পরীক্ষা বা স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা বলা হয় এটাকে। ঠিক আছে, লিখে রাখো এটাকে, আয়োডেক্স বা স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা। একই জিনিস না, এটা হলো উৎপাদ আর এটা বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়। আর একটা হলো আয়োডোফর্ম। আয়োডোফর্মের সংকেতটা লিখে রাখো CHI3, আয়োডোফর্ম। এখন এই আয়োডেক্স এর মতো গন্ধ পাওয়া যাবে যদি মিথানলের সাথে স্যালিসাইলিক অ্যাসিড মিশানো হয়, তাহলে আয়োডেক্স এর মতো গন্ধ পাওয়া যায়। এটা হলো এই গন্ধ শুকে বোঝা যাবে এখানে কি ছিল, মিথানল ছিল। তাহলে মিথানল শনাক্ত করার জন্য ওই যৌগের সাথে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাড করলে যদি আয়োডেক্স এর গন্ধ পাওয়া যায় তাহলে 100% ওটা কি ছিল? মিথানল। এবার দেখো আয়োডোফর্ম। ইথানল শনাক্তকরণের জন্য যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন সহ উত্তপ্ত করা হয়, তখন যদি আয়োডোফর্ম উৎপন্ন হয়, ইথানলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন যদি মিক্স করে কি করা হয়? উত্তপ্ত করা হয়। যদি আয়োডোফর্ম উৎপন্ন হয়, এটা কালার আছে কিন্তু হলুদ কালারের উৎপন্ন হয়, তখন বুঝতে হবে ওটা হলো ইথানল। মনে থাকবে? এছাড়াও আরো একটা যৌগ আছে প্রোপানল 2। এই প্রোপানল 2 হলো আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে থাকে। ইথানল, প্রোপানল 2 এই দুইটা আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে। এই দুই লিখে রাখো। ঠিক আছে,
এই আইডোফর্ম বিক্রিয়া মানে হলো, এই শব্দটা আসছে আসলে হ্যালোফর্ম বিক্রিয়া থেকে। তো হ্যালোফর্ম বিক্রিয়া কারা কারা দেয়, আমি একটু চার্ট বা সংকেত লিখে দিচ্ছি, একটু লিখে ফেলো। কার্বনিল যৌগের মধ্যে CH3 CHO, এটা কি ইথানেল, CH3 C ডাবল বন্ড O CH3, এসিটোন CH3 C ডাবল বন্ড O CH2 CH3, তারপর হলো এসিটোফেনন, এসিটোফেনন। এই চারটা যৌগ হলো কার্বনিল যৌগের মধ্যে। অ্যালকোহলের মধ্যে তো মিথানল এবং প্রোপানল টু, ইথানল এবং প্রোপানল টু, এই দুইটা হলো হাইড্রোফর্ম বিক্রিয়া দেয়। আর কার্বনিল যৌগের মধ্যে যদি কারা দেয় তাহলে হলো খেয়াল রাখবা এগুলা। এখন এই চারটা পাঁচটা নাম তোমার সংকেত, তুমি হলো ইথানেল, তারপর হলো এসিটোন, তারপর হলো বিউটাইন 2-ওন, তারপর হলো এসিটোফেনন, এগুলো হলো নামগুলো তোমরা সংকেত সহ মনে রাখবা। আর ইথানল প্রোপানল টু, এই দুইটা কথা, এগুলো হলো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা যাই হোক, এখন তোমরা যদি অনেকেই হয়তো বেশি শিখতে চাইলে হ্যালোফর্ম বিক্রিয়াটা শিখতে পারো। বলছিলাম এই যে রিয়েকশন গুলা মেডিকেল এডমিশন টেস্টে আসে না, ঠিক আছে। এখন রিয়েকশন গুলা তুমি যত, ওই যে একটা কঠিন যেটা আমি ধরে আছি 5টা আসলে আমরা পরীক্ষায় 4টা আনসার করব, ওই আরেকটা আনসার করতে চাইলে প্রত্যেকটা রিয়েকশন পড়া লাগবে, ইচ এন্ড এভরি রিয়েকশন পড়া লাগবে। এখন তুমি ধারণ করার মতো ক্ষমতা তোমার থাকলে পড়ে ফেলবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা হয় কোন বিকারক দ্বারা? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকারী বিকারকের নাম লুকাস বিকারক। দেখো পরীক্ষায় কেমনে প্রশ্ন আসবে, দেখো আমি মুখ থেকে যেভাবে প্রশ্নগুলো বলতেছি ইনশাল্লাহ এভাবেই প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন হলো লুকাস বিকারক কি কি নিয়ে গঠিত? লুকাস বিকারক বলা হয় ক্ষার HCl এবং অনাদ্র অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এই দুইটাকে একসাথে বলা হয় লুকাস বিকারক। পরের প্রশ্ন আসতে পারে লুকাস বিকারকের মধ্যে কোনটা বিক্রিয়া অংশগ্রহণ করে না? এখানে হলো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড হলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এর পরের প্রশ্ন হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দ্রুত লুকাস বিকারকের সাথে কে বিক্রিয়া দিবে? মনে রাখবা সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেয় 3 ডিগ্রি। 5 থেকে 10 মিনিট লাগে 2 ডিগ্রি, আর অনেক সময় লেগে যায় 1 ডিগ্রি। তাহলে সবচেয়ে দ্রুত তোমার কত ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া দিবে? 3 ডিগ্রি অ্যালকোহল। মনে থাকবে? বোঝা গেছে এতটুকু? এখন বেশি ভেজাল করার দরকার নেই, যতটুকু পড়াচ্ছি এটুকুই খেয়াল রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি এই এরপরে আসি আমরা এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করা যায়? গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি? RMGX, অর্থাৎ হলো অ্যালকাইল মূলক, আর মানে হলো অ্যালকাইল মূলক, পরীক্ষায় আসবে কিন্তু কোনটা গ্রিগনার্ড বিকারক, এটা হলো ম্যাগনেসিয়াম। আর এক্স মানে হলো হ্যালোজেন, হ্যালোজেন মানে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তুমি যেটাই বসাও সেটাই RMGX, ঠিক আছে। এখন অ্যালকাইল মূলক যদি তুমি CH3 বসাও সমস্যা আছে নাই, ম্যাগনেসিয়াম বসাও আর একটা আয়োডাইড বসাও, তাহলে এটা হয়ে গেল একটা গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড বিকারক তোমার, গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি? RMGX। এটার আর এর মান যে কোনোটা হতে পারে, এক্স এর মান যেটা হতে পারে হবে, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য আমাদের কার্বনিল যৌগ দরকার। কার্বনিল যৌগ কাদের থেকে পাবো? কার্বনিল যৌগের মধ্যে যদি আমরা যাই, মিথানেল, মিথানেল যেটা, এটা হলো মিথানেল। এখন এই মিথানেল হলো অ্যালডিহাইড। মনে রাখবা কার্বনিল যৌগ বলতে কাদেরকে বোঝানো হয়? অ্যালডিহাইড এবং কিটোনকে বলা হয় কার্বনিল যৌগ। মিথানেল, মিথানেলের সাথে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়ায়, গ্রিগনার্ড বিকারক মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল বাদে, ACHO বাদে
অন্যান্য অ্যালডিহাইড থেকে অন্যান্য অ্যালডিহাইডের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের বিক্রিয়া উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড গেল গা, বাকি আছে কি? কিটোন। তাহলে কিটোন থেকে কত ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? কিটোন থেকে পাওয়া যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। মনে থাকবে জিনিসটা? তাহলে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য আমাদের কোন ধরনের যৌগ দরকার? কার্বনিল যৌগ দরকার। কোন যৌগ দরকার? কার্বনিল যৌগ দরকার। আচ্ছা, মিথানল যে প্রস্তুত করা হয় ওয়াটার গ্যাস থেকে প্রস্তুত করা হয়। ওয়াটার গ্যাস কোনটা? কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন এই দুইটাকে বলা হয়, মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে যখন মিথানল প্রস্তুত করা হয়, মনে রাখবা চাপ রাখা হয় 200 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা রাখা হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রবক হিসেবে ইউজ করা হয় জিঙ্ক অক্সাইড এবং ক্রোমেটের মিশ্রণ। এখন এই ক্রোমিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এগুলোর মিশ্রণকে প্রবক রেখে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে ওয়াটার গ্যাস থেকে কি পরিমাণ মিথানল উৎপন্ন করা যায়? এই উৎপন্ন মিথানলের পরিমাণ হলো 90%। তাহলে মিথানলের পরিমাণ কত? 90%। তাহলে 90% মিথানল প্রস্তুত করা হয় ওয়াটার গ্যাস থেকে। পরে এটাকে আরো বিশোধন করে 99% নিয়ে যাওয়া হয়। তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ওয়াটার গ্যাসের সংকেত কি? ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। মনে থাকবে জিনিসটা? এবার আসি, অনেকেই হলো মদ খেয়ে থাকে। এই মদ খাওয়াটা হলো হারাম ইসলামে, আর আমরা নর্মালি এই জিনিসটা কোনোভাবে হলো গ্রহণ না করাটাই উচিত। তাহলে তারপর আমাদের পরীক্ষার জন্য জানতে হবে বিয়ার জিনিসটা হলো, দেখো বিয়ার জিনিসটা হলো অ্যালকোহল কত পার্সেন্ট বিয়ারে? পরীক্ষায় আসতে পারে বিয়ারে অ্যালকোহল কত পার্সেন্ট। ঠিক আছে, বিয়ারে অ্যালকোহল কত পার্সেন্ট? বিয়ারে অ্যালকোহল হলো 2 থেকে 7%। বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কত? 2 থেকে 7%। শ্যাম্পেনে অ্যালকোহলের পরিমাণ কত পার্সেন্ট? 15 থেকে 16%। হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন, কি নাম, এগুলাতে অ্যালকোহলের পরিমাণ কত পার্সেন্ট? 30 থেকে 50%। হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন এগুলাতে অ্যালকোহলের পরিমাণ কত পার্সেন্ট? 30 থেকে 50%। তাহলে কোনটাতে অ্যালকোহলের পরিমাণ কতটুকু এটা খেয়াল রাখবা। এবার আসি আমরা অ্যালকোহল পানিতে দ্রবণীয়, এই কথাটা বলছি না? তাহলে আমরা এখন হিসাব করব 100 ml পানিতে বা 100 গ্রাম পানিতে কতটুকু অ্যালকোহল, কোন অ্যালকোহল কতটুকু দ্রবণীয়। 100 ml পানিতে আমরা যত ইথানল নিই না কেন সব ইথানলই দ্রবণীয় হয়ে যাবে, অর্থাৎ ইথানলের দ্রাব্যতা কত গ্রাম? ইথানলের দ্রাব্যতা 100 ml পানিতে কত গ্রাম? সীমাহীন গ্রাম। হুইস্কি হলো 30 থেকে 50%। তোমরা এত স্লো কেন? লাইফ বয় এর মতো দেখো, বিউটানল 1 এর দ্রাব্যতা 100 ml পানিতে বা 100 গ্রাম পানিতে কত গ্রাম? 8 গ্রাম। পেন্টানল 1 এর দ্রাব্যতা কত গ্রাম? 2.7 গ্রাম। কোলেস্টেরল কিন্তু এক ধরনের অ্যালকোহল। এই কোলেস্টেরলের পরিমাণ হলো, যেটা হলো পানিতে তুমি যতই দাও এটা হলো খুবই কম দ্রবণীয়, অর্থাৎ অতি নগণ্য। তাহলে কোনটার দ্রাব্যতা কত এটা একটু খেয়াল রাখবো। এখন আসি অ্যালকোহল কি কি বিক্রিয়া দেয়। অ্যালকোহল 5 ধরনের বিক্রিয়া দেয়।
অ্যালকোহল কয় ধরনের বিক্রিয়া দেয়? 5 ধরনের বিক্রিয়া দেয়। কি কি? একটা হলো হাইড্রোজেন প্রতিস্থাপন, হাইড্রক্সিল প্রতিস্থাপন, হাইড্রোজেন বিচ্যুতি, জারণ, নিরোধন। তাহলে অ্যালকোহলের খেয়াল রাখবা বিক্রিয়া কয় ধরনের আছে? 5 ধরনের। এখন এই নিরোধনটা নিয়ে যদি আমরা আলোচনা করি, অ্যালকোহলের নিরোধন হলো 2 ধরনের আছে। অ্যালকোহলের সাথে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয় তাহলে কি পাওয়া যাবে? উৎপাদ। আর অতিরিক্ত অ্যালকোহলে যদি নর্মাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয় তাহলে কি পাওয়া যাবে? সেটাই হলো আমাদের জানার বিষয়। দেখো, প্রথমটাতে হলো অতিরিক্ত কোনটা দিছি অ্যালকোহলের তুলনায়? সালফিউরিক অ্যাসিড। পরেরটাতে সালফিউরিক অ্যাসিড নর্মাল রাখছি কিন্তু অতিরিক্ত দিয়ে দিছি অ্যালকোহল। অ্যালকোহলের সাথে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে উৎপাদ হিসেবে উৎপন্ন হবে অ্যালকিন। আর অতিরিক্ত অ্যালকোহল যদি দেওয়া হয় তাহলে উৎপাদ হিসেবে উৎপন্ন হবে ইথার। মনে থাকবে এই দুইটা কথা। আচ্ছা, এখন ইথারের সাথে অ্যালকোহলের পার্থক্য করব। এই যে ইথার যে উৎপন্ন হয়েছে সেটা যে অ্যালকোহল না, সেটা পার্থক্য করব কিভাবে? ইথারকে অ্যালকোহল থেকে পার্থক্য করব কিভাবে? এই পার্থক্য করার জন্য যে বিকারকটা সাহায্য নিতে হবে সেটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। কি করবে? ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা আছে এটা যদি অ্যালকোহলে দেওয়া হয় তাহলে কি হবে, আর ইথারে দেওয়া হলে তাহলে কি হবে? ইথার মানে বুঝো তো, যেটার কার্যকরীমূলক এরকম অক্সিজেন আর দুই পাশে দুইটা হাত খালি, এরকম দুই পাশে দুইটা হাত খালি, এটা হলো অক্সিজেনের দুই পাশে দুইটা হাত খালি, এটা হলো ইথার। ঠিক আছে, এখন এই অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা হয় কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া হলে HCl উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? উপজাত হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। ফলে উৎপাদের এখানে যদি আমি NH3 ঢালি তাহলে NH3 এবং HCl মিলে কি তৈরি করবে? NH4Cl এর, এটা কিন্তু আমরা জানি উদ্বায়ী পদার্থ, তাহলে এটা কি হবে? উপরের দিকে ধোঁয়া উঠতে থাকবে। কিন্তু ইথারের হলো উৎপাদে কোনো কি নাই? HCl নাই। তাহলে NH3 ঢাললে ইথারের সাথে যখন ফসফরাস পেন্টাক্লোরাইড মিশাবো তারপর উৎপাদে যদি আমি NH3 ঢালি তাহলে কি NH4Cl উঠবে? ধোঁয়া, সাদা ধোঁয়া কি দেখা যাবে? সাদা ধোঁয়া কি দেখা যাবে? যাবে না। তাহলে ক্লিয়ার এবার সবারটা? ওকে, আচ্ছা আচ্ছা, এখন আসি আমরা ইথার নিয়ে শুরু করছিলাম বলা কথা। ইথারের আরেক নাম কি? ইথারের আরেক নাম হলো অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন। ইথারের মধ্যে যে অক্সিজেন পরমাণুটা থাকে এই অক্সিজেন পরমাণুটা হলো sp3 সংকরিত। sp3 সংকরিত এবং ইথারের COC, এই COC এর বন্ধন কোণ কত? ইথারের COC এর বন্ধন কোণ হলো 110 ডিগ্রি। COC এর বন্ধন কোণটা পরীক্ষায় আসে 110 ডিগ্রি বা অনেক সময় 109.5 ডিগ্রি, এভাবে আসতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এই ইথার যে ইথারের প্রতিনিধি কে? ইথারের প্রতিনিধি হলো ডাইইথাইল ইথার। এখন ডাইইথাইল ইথার মানে কোনটা? C2H5। তাহলে এরকম দুইটা ইথাইল মূলক থাকতে হবে, তখন এটাকে আমরা বলতে পারবো ডাইইথাইল ইথার। দেখো
ইথার মূলকের দুই পাশে দুইটা যখন কি থাকে এরকম ইথাইল মূলক থাকে তখন এটাকে বলা হয় ডাই ইথাইল ইথার। ইথার সংশ্লেষণ করা হয় কোত্থেকে? মনে রাখবা ধাতব অ্যালকক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইড এই দুইটাকে একসাথে মিশ্রিত করে যখন ইথার তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণে কিভাবে করতে হয়? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ সংশ্লেষণটা কিভাবে করতে হয় সেটা হলো ধাতব অ্যালকক্সাইড প্লাস অ্যালকাইল হ্যালাইড ইজ ইকুয়াল টু ইথার। এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ধাতব অ্যালকক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণ থেকে যখন ইথার পাওয়া যায় এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই যে ইথার পাওয়া যায় এই ইথারকে সংরক্ষণ করার উপায় কি? এই ইথারকে সংরক্ষণ করার উপায় হলো বাদামি বা কালো বোতলে সিল করে হলো তোমার ইথার সংরক্ষণ করতে হয়। তারপর হলো বোতলে ইথার রাখার পরে সেখানে যদি অল্প পরিমাণ কিউপ্রাস অক্সাইড বা ইথানল বা হাইড্রোকুইনন এগুলো যদি অ্যাড করা হয় তাহলেও তোমার ইথার কি থাকবে? বিশুদ্ধ থাকবে। এখন ইথার বিশুদ্ধ যদি না থাকে তাহলে কখন বুঝবো? ইথার যদি পারক্সাইড উৎপন্ন করে, ইথার যদি কি উৎপন্ন করে? পারক্সাইড উৎপন্ন করে, তাহলে বুঝতে হবে ওই ইথার হলো অবিশুদ্ধ। তাহলে ইথারের কোনো পাত্রে যদি ইথার রেখে দিই সেখানে পারক্সাইড উৎপন্ন হয়েছে কিনা সেটা চেক করব কিভাবে? সেটা চেক করার উপায় হলো ইথারের সাথে ইথারের এই পাত্রের সাথে আমি কি মিক্স করব? সেটা হলো তোমার স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব। স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড অ্যাড করার পরে যদি তোমার কি উৎপন্ন হয়? নীল কালার উৎপন্ন হয়, তখন বুঝতে হবে যে ইথারে কি আছে? পারক্সাইড আছে। তাহলে ইথারে পারক্সাইড আছে কিনা সেটা বোঝার জন্য আমার কি করতে হবে? ইথারের পাত্রের সাথে মিশ্রিত করতে হবে স্টার্চ, অর্থাৎ স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড মিক্স করলে নীল কালার দেখা গেলে বুঝবো পারক্সাইড আছে। তাহলে এখন ধরলাম নীল কালার চলে আসছে, তাহলে সেই নীল কালার অর্থাৎ কি পারক্সাইডটা দূর করতে হবে, কারণ ইথারকে বিশুদ্ধ করা যায়। ইথারকে বিশুদ্ধ করার উপায় হলো কি? তার পারক্সাইড দূর করা। তাহলে পারক্সাইড দূর করার উপায় কি? পারক্সাইড দূর করার জন্য ব্যবহার করতে হবে ফেরাস সালফেট বা সোডিয়াম সালফেট ব্যবহার করে ইথার থেকে পারক্সাইড দূর করতে হবে। মনে থাকবে? ইথারের কিছু বৈশিষ্ট্য লিখে ফেলো। ইথারের বৈশিষ্ট্য হলো রাসায়নিকভাবে তারা নিষ্ক্রিয়। ইথার হলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ইথারের স্ফুটনাঙ্ক কেমন? নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ইথার। ইথারের উদ্বায়িতা অনেক বেশি, অধিক উদ্বায়ী। মনে থাকবে জিনিসটা? ইথারের বৈশিষ্ট্য এতটুকু। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার হলো এমিন পর্যন্ত বলছিলাম। এমিন পর্যন্ত হলো তোমাদের পরীক্ষায় থাকবে। কিন্তু এখানে আমাকে অ্যালডিহাইড কিটোনও পড়ায় ফেলতে হবে। অ্যালডিহাইড কিটোন না পড়ালে তোমরা এমিনে গিয়ে আটকে থাকবা। তো আচ্ছা, আমরা অ্যালডিহাইড কিটোন সহ আমরা শুরু করে দিই, তারপরে এমিনে যাব। অ্যালডিহাইড কিটোন হলো কার্বনিল যৌগ। অ্যালডিহাইড কিটোন কি? কার্বনিল যৌগ। তো এই অ্যালডিহাইড কিটোনকে যেহেতু কার্বনিল যৌগ বলা হয়, এই কার্বনিল মূলকটা কি এটা আগে চিনে নি। এটা হলো কার্বনিল মূলক। কার্বনিল মূলকের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া আছে। কার্বনিল মূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো নিউক্লিওফিলিক সংযোজন। একটু এটা লিখে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হলো কার্বনিল মূলকের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এটা হলো নিউক্লিওফিলিক সংযোজন। এখন আসি এই
অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে প্রথমে আসি আমরা 40% ফর্মালডিহাইড। 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। এই ফরমালিন কেন ব্যবহার করা হয়? গতকালকে কেন ব্যবহার করছিলাম মনে আছে? কি তৈরির জন্য? একটা যৌগ তৈরির জন্য ব্যবহার করছিলাম, কে পারবা? হেক্সামিন। এই হেক্সামিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? হেক্সামিন বা ইউরোট্রপিন যেটা, সেটা কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? সেটা হলো বাতজ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। অর্থাৎ বাতজ্বরের জন্য, অর্থাৎ ওষুধ প্রস্তুত করার জন্য আমরা কি ইউজ করি? ফরমালিন ইউজ করি। এছাড়া কি কি কাজে ইউজ করা হয় দেখো। তাহলে এক কথা হলো চিকিৎসার কাজে ফরমালিন ইউজ করা হয়। আরো কি কি কাজে ইউজ করা হয় দেখো। ব্যাকেলাইট এগুলো হলো সবগুলা মেলামাইন, মাস্টারগাম, ফর্মিকা, বৈদ্যুতিক সকেট, এগুলা তৈরিতে ব্যবহৃত হয় তোমার ফরমালিন চিকিৎসার কাজে, এবং এই পলিমার গুলা তৈরিতে ইউজ করা হয় ফরমালিন। এবার আসি ফর্মালডিহাইডের পরে কিটোন। আমরা অ্যালডিহাইড কিটোন একসাথে পড়াতে থাকবো। তো কিটোনের মধ্যে সবচেয়ে বিখ্যাত কিটোন হলো এসিটোন। সবচেয়ে বিখ্যাত কিটোন কি? এসিটোন। আচ্ছা, সবচেয়ে এই এসিটোনকে বলা হয়, এই এসিটোন যৌগটাকে বলা হয় সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। বলা হয়, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক বলা হয় এসিটোনকে। সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক বলা হয় কাকে? এসিটোনকে। এই এসিটোন অ্যালডিহাইড কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন এর আগে বলো, এসিটোন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। প্রোপাননের নাম শুনছো? প্রোপাননের নাম শুনছো? আচ্ছা, প্রোপাননের সংকেত কেমন হবে? মনে রাখবা, এসিটোনেরই আরেক নাম হলো কি? প্রোপানন। এসিটোনেরই আরেক নাম হলো প্রোপানন। তাহলে পরীক্ষায় আসতে পারে প্রোপানন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, তাহলে কথাটার মধ্যে কোনো ভুল নাই। অ্যালকাইনে যদি পানি সংযোজন বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? অ্যালকাইনে দেখো, অ্যালকাইনে কিন্তু এটা পড়ায় নাই, যেহেতু আমরা এখানে এসে পড়বো সেই জন্য। অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা একটু দেখো, শর্ত খেয়াল রাখবা। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এগুলোর উপস্থিতিতে যদি তোমার কি হয়, যে বিক্রিয়া হয় অ্যালকাইনের সাথে, কার? অ্যালকাইনে যদি পানি সংযোজন করা হয় তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকাইনে পানি সংযোজন করলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হলো অ্যালডিহাইড। তাহলে অ্যালকাইনে পানি সংযোজন করলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে এই সংকেতটা একটু খেয়াল রাখো। এই অ্যালকাইনের নাম কি? এই অ্যালকাইনের নাম হলো ইথাইন, বা এটাকে বলা হয় এসিটিলিন। তো এই যৌগটা থেকে, এসিটিলিন থেকে, তাহলে এসিটিলিনে পানি সংযোজন করলে এই শর্তে কি উৎপন্ন হবে? এই শর্তে উৎপন্ন হবে কি? অ্যালডিহাইড। আর অন্যান্য অ্যালকাইন যেগুলো আছে সেগুলো থেকে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। সেগুলো থেকে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। মনে থাকবে? তাহলে এসিটিলিন থেকে কি লিখে ফেলো সবাই। এসিটিলিন থেকে এই শর্তে এসিটিলিন থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর অন্যান্য অ্যালকাইন থেকে উৎপন্ন হবে, অন্যান্য অ্যালকাইন থেকে কি উৎপন্ন হবে? অন্যান্য অ্যালকাইন থেকে সেম শর্তে উৎপন্ন হবে কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করার জন্য একটা বিখ্যাত বিক্রিয়া আছে, সেটা হলো রোজেনমন বিজারণ। এই রোজেনমন বিজারণ জিনিসটাতে কি উৎপন্ন হয়? শুধু উৎপাদকের নাম মনে রাখবা। রোজেনমন বিজারণ দ্বারা উৎপন্ন যৌগের নাম হলো অ্যালডিহাইড। তাহলে রোজেনমন বিজারণে কি উৎপন্ন করা হয়? অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। শুধু
কোন অ্যালডিহাইড বাদে? ফর্মালডিহাইড বাদে। অর্থাৎ ফর্মালডিহাইড যেটা, সেটা হলো তোমার রোজানমন বিজারণে উৎপন্ন হয় না, এবং রোজানমন বিজারণে কোনো কিটোন উৎপন্ন হয় না। রোজানমন বিজারণে কোনো কি উৎপন্ন হয় না? কিটোনও উৎপন্ন হয় না। এই রোজানমন বিজারণের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? প্রভাবক হিসেবে ইউজ করা হয় প্যালাডিয়াম। ঠিক আছে। প্রভাবক বিষ হিসেবে ইউজ করা হয় বেরিয়াম সালফেট। দ্রাবক হিসেবে ইউজ করা হয় ফুটন্ত জাইল। আর এই সময় তাপমাত্রা রাখা হয় 144 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রোজানমন বিজারণে তাপমাত্রা কত, দ্রাবক কি, প্রভাবক কি, প্রভাবক বিষ কি, এই 4টা পয়েন্ট ভালো করে মনে রাখবা। অ্যালডিহাইড কিটোন শনাক্ত করার জন্য কোন বিকারক ইউজ করা হয়? অ্যালডিহাইড কিটোন শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় 2,4-DNP। এই 2,4-DNP যদি অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে অ্যাড করা হয়, তাহলে কি হবে? তোমার হলুদ কমলা বর্ণের, হলুদ কমলা বর্ণের কি উৎপন্ন হবে? অধক্ষেপ উৎপন্ন হবে। হলুদ কমলা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় অ্যালডিহাইড বা কিটোন যে কোনোটার সাথে। তাহলে আমরা বুঝতে পারবো কেমনে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন? এই অ্যালডিহাইড এবং কিটোন পৃথক করার জন্য টলেন বিকারক এবং ফেলিং দ্রবণে সাহায্য নিতে হবে। প্রশ্ন হতে পারে টলেন বিকারক কি? টলেন বিকারক হলো 10% সিলভার নাইট্রেট, 10% সিলভার নাইট্রেটের সাথে ক্ষার অ্যাড করলে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো টলেন বিকারক। 10% সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যেটা পাওয়া যায় সেটা হলো কি? টলেন বিকারক। এই টলেন বিকারকের সাথে, তাহলে এই যে টলেন বিকারকের সাথে যদি কি হয়, তোমার 2,4-DNP বিক্রিয়া করে, তাহলে 2,4-DNP ওয়ালা যৌগ মানে কি? অ্যালডিহাইডও হতে পারে, এটা কিটোনও হতে পারে, অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। অর্থাৎ এখন আমরা প্রথমে কি শনাক্ত করছি? এটা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কিছুটা হতে পারে, এখন আমরা শিওর না। এখন আমরা এই টলেন বিকারকটা কোথায় দিলাম? এ পাত্রেও দিলাম, এ পাত্রেও দিলাম। এখন আমরা শিওর হব যে কোনটা অ্যালডিহাইড। টলেন বিকারক যখন প্রথম পাত্রে দিলাম, ধরো এ পাত্রে দিলাম, তখন দেখা যাচ্ছে এখানে একটা দর্পণ সৃষ্টি হয়েছে। কিসের দর্পণ? সিলভারের দর্পণ। মনে রাখবা সিলভারের দর্পণ শুধুমাত্র অ্যালডিহাইড সৃষ্টি করে, তাহলে এই এ পাত্রে অ্যালডিহাইডই ছিল। এবার দেখা যাচ্ছে বি পাত্রে যখন এই টলেন বিকারক দিলাম, কোনো দর্পণ সৃষ্টি হচ্ছে না, তাহলে দর্পণ সৃষ্টি না হওয়া মানে হলো কনফার্ম যে এটাতে কিটোন আছে। কিভাবে আসি আমরা ফেলিং দ্রবণ? ফেলিং দ্রবণটা হলো কালার কি? ফেলিং দ্রবণের কালারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেলিং দ্রবণের কালারটা হলো নীল। এই নীল বর্ণের ফেলিং দ্রবণটা যখন এ পাত্রেও দিলাম, আবার বি পাত্রেও দিলাম, এ পাত্রে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে লাল কালারের অধক্ষেপ সৃষ্টি হয়েছে। এই লাল কালারের অধক্ষেপ সৃষ্টি করে কে? কিউপ্রাস অক্সাইড। এরকম কিউপ্রাস অক্সাইডে যদি লাল অধক্ষেপ সৃষ্টি হয় পাত্রের তল দেশে, তাহলে এটা বুঝতে হবে এটা হলো কি? এটা হলো অ্যালডিহাইড। আর পাত্রের তল দেশে যদি এরকম লাল বর্ণের অধক্ষেপ সৃষ্টি না হয়, তাহলে সেটাকে বলা হবে কি? কিটোন। মনে থাকবে জিনিসটা। তাহলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করে কে? সেটা হলো অ্যালডিহাইড। আর লাল অধক্ষেপ সৃষ্টি করে না, সেটা হলো কিটোন। তাহলে আমরা প্রথম বিক্রিয়ায় কিন্তু বুঝতে পারতেছিলাম না 2,4-DNP দিয়ে কি এটা অ্যালডিহাইড না কিটোন। শুধু এতটুকু বুঝতে পারছি এটা অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা টলেন বিকারক নিলাম, ফেলিং দ্রবণ নিলাম। টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে সিলভার দর্পণ তৈরি করে, কিটোনের সাথে কিছুই তৈরি করে না। ফেলিং দ্রবণ যেটা নীল কালারের দ্রবণ, এটা ঢালছিলাম, কিন্তু ঢালার পরে অ্যালডিহাইডে দেখা যাচ্ছে লাল বর্ণের, একদম রক্তবর্ণের কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু কিটোনের পাত্রে কিছুই হয় নাই। তাহলে আমরা ক্লিয়ার না যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন? এখানে তাহলে তুমি বলো তো, অ্যালডিহাইড বেশি সক্রিয়তা দেখাচ্ছে নাকি কিটোন বেশি সক্রিয়তা দেখাচ্ছে? অ্যালডিহাইডের সক্রিয়তা হলো সবচেয়ে বেশি।
তাহলে এই অ্যালডিহাইডের সক্রিয়তাটা দেখো, অ্যালডিহাইডের সক্রিয়তাটা কিটোনের চেয়ে কি বেশি, ACHO কাছে বেশি, কিটোনের চেয়ে বেশি। আচ্ছা, এখন খেয়াল করো, কিটোন হলো এটা হলো, তাহলে অ্যালডিহাইড হলো, অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে বেশি। এখন অ্যালডিহাইড গুলার মধ্যে কোন অ্যালডিহাইড বেশি শক্তিশালী বা বেশি বিক্রিয়া করে, মনে রাখবা এটা যেমন CH3 C ডাবল বন্ড ও H, এটা একটু এই অ্যালডিহাইডের চেয়ে এই অ্যালডিহাইডের স্ট্রাকচারটা একটু বড় না? মনে রাখবা অ্যালডিহাইডের স্ট্রাকচার যত বড় হবে তার সক্রিয়তা তত কম হবে। সেম টু সেম কিটোনের ক্ষেত্রেও, যেমন এটার স্ট্রাকচারের গঠনের চেয়ে, এবার দেখো এটার সক্রিয়তা কার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, CH3, এটা দেখো এটার সক্রিয়তা CH3 CH2 C ডাবল বন্ড ও সরি C ডাবল বন্ড ও CH3, এই যৌগটা উপরের যৌগ থেকে বেশি বড় না? তাহলে নিচের কিটোনটা কি হচ্ছে, নিচের কিটোনটা কি হবে, কম সক্রিয় হবে। অর্থাৎ যত বড় বা ব্রাঞ্চ যত বাড়বে কিটোনের ক্ষেত্রে সক্রিয়তা তত কমবে। তাহলে ছোট অ্যালডিহাইডের সক্রিয়তা বড় অ্যালডিহাইডের চেয়ে বেশি, আবার যে কোনো অ্যালডিহাইডের সক্রিয়তা যে কোনো কিটোনের চেয়ে বেশি, আবার কিটোনের মধ্যে ছোট কিটোনের সক্রিয়তা বড় কিটোনের চেয়ে বেশি। একটা বিক্রিয়া আসে, সেটা হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেয় আর কেনিজারো বিক্রিয়া কারা দেয়। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া তারাই দিবে, মনে রাখবা যাদের হলো আলফা হাইড্রোজেন থাকে। প্রশ্ন হতে পারে কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেন মানে কি? তাহলে আলফা হাইড্রোজেন যাদের থাকে তারা কি দিবে, অ্যালডোল দিবে। অ্যালডোল বিক্রিয়া কারা দেয়, প্রশ্নগুলা খেয়াল রাখবা, আমি যেভাবে বলতেছি ইনশাল্লাহ এভাবে আসবে। আর আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে হলো দিবে কি, কেনিজারো। তো প্রথমে আসি আলফা হাইড্রোজেন কি জিনিস। যেমন এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো, এই যৌগটাতে কার্বনিল মূলকের সাথে একটা কার্বন যুক্ত আছে। এই যে কার্বনটা দেখতেছো, কার্বনিল মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনে যদি সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে বলতো এটাতে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? আলফা কার্বনে সরাসরি যুক্ত হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এটাতে 3টা আলফা হাইড্রোজেন আছে। এটাতে কয়টা আলফা হাইড্রোজেন আছে? 3টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে এটা কি বিক্রিয়া দিবে? এটা কোন বিক্রিয়া দিবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এটার নাম কি? কার্বন 2টা থাকলে সেটার নাম কি? ইথানেল। কার্বন 2টা থাকলে সেটার নাম কি? ইথানেল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যৌগটার দিকে খেয়াল করো, দেখি কয়জনে বুঝতে পারছো। এটার নাম হলো ফর্মালডিহাইড। এবার দেখো ফর্মালডিহাইডে আলফা কার্বন আছে কিনা, ফর্মালডিহাইডে আলফা কার্বন আছে কিনা। আমি আলফা কার্বন কি বুঝাইছি, যে বলছি প্রথমে কার্বনিল মূলকটা খুঁজে বের করব। কার্বনিল মূলক খুঁজে বের করব, দেখো এই যে কার্বনিল মূলক খুঁজে বের করলাম। খুঁজে বের করার পরে যে কার্বনটা থাকে সেটাই হলো আলফা কার্বন। এবার দেখো এখানেও কার্বনিল মূলক খুঁজে বের করছি, কিন্তু এখানে কি নাই? আলফা কার্বন নাই। এখানে কি নাই? আলফা কার্বন নাই। যার আলফা কার্বন নাই তার আলফা হাইড্রোজেনও নাই। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন গুলাকে আলফা হাইড্রোজেন বলা হয়। অনেকে বলতে পারে ভাই এখানে যে একটা হাইড্রোজেন দেখতেছি এটা কি? আরে এটা হলো এইটার সাথে যুক্ত, এটা তো আলফা কার্বনের সাথে না। আমার আগে কি পাইতে হবে? হাইড্রোজেন পাইতে হলে আলফা কার্বন পাইতে হবে। তাহলে কি বোঝানো গেছে জিনিসটা, যে আলফা হাইড্রোজেন কোনটা কোনটা না? তাহলে এটা কি দিবে? এটা এই ফর্মালডিহাইড কোন বিক্রিয়া দিবে? এ ফর্মালডিহাইড দিবে কি? কেনিজারো। এ ফর্মালডিহাইড কি দিবে? কেনিজারো দিবে। তাহলে আমরা আরো কিছু বের করি, কোনটা অ্যালডোল দিবে আর কোনটা কেনিজারো দিবে। দেখি কে পারো এটা।
বলো এটা কি বিক্রিয়া দিবে, চিন্তা করে বলবা। প্রথম কথা হলো আমরা কি বের করবো বলছি, কার্বনিল মূলক। তাহলে এই কার্বনিল মূলক বের করে ফেললাম। তারপর বের করবো আলফা কার্বন। কার্বনিল মূলকের সাথে যুক্ত হলো এটা আলফা কার্বন। দেখি আলফা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে নাকি কার্বন যুক্ত আছে। আলফা কার্বনের সাথে কি যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে তিনটা নাকি তিনটা কার্বন যুক্ত আছে। কারো কাছে কি হাইড্রোজেন যুক্ত আছে মনে হচ্ছে? এমন কেউ কি আছো যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মনে হচ্ছে? নাই। আচ্ছা, তার মানে সরাসরি দেখা যাচ্ছে এই যে তিনটা কার্বন যুক্ত আছে। এই আলফা কার্বনের সাথে দেখো সরাসরি তিনটা কার্বন যুক্ত আছে। এই হাইড্রোজেন গুলা কিন্তু আলফা কার্বনের না, তাই না? তাহলে এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, আলফা কার্বন আছে কিন্তু এবার আলফা হাইড্রোজেন নাই। তাহলে এটা কি দিবে? তাহলে এই যৌগটা দিবে কেনিজারো। এই যৌগটা কি দিবে? কেনিজারো। ঠিক আছে, ওকে। পরেরটাতে যাই আমরা। এবার আরেকটা স্ট্রাকচার আঁকি। আচ্ছা, এবার দেখো, এবার এই যৌগটা দেখে বের করাটা একটু কষ্ট হতে পারে অনেকের জন্য। এই যৌগটাকে আমি একটু আরো বিস্তৃতভাবে লিখতেছি, খেয়াল করো। অনেকে নাও বুঝতে পারো, তাদের জন্য একটু সহজ করে দিই। আমরা জানি একটা বেনজিন চক্রে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে, সরি কয়টা হাইড্রোজেন থাকে? প্রত্যেক বেনজিনে 6টা হাইড্রোজেন থাকে, তাই না? দেখো, যারা বুঝে গেছে একটু ধৈর্য ধরো, ওদেরকে বুঝাই দিই, কারণ সবাইকে না বুঝাইলে আবার হবে না। তো এখানে দেখো, এখানে যখন কি হচ্ছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, তাই না? এখন খেয়াল করো, এটাতে যখন এই অংশটা আসতেছে, এই অংশটা বসার জন্য কি করবে? এই হাইড্রোজেনকে অপসারণ করতে হবে না? তাহলে এই হাইড্রোজেনকে অপসারণ করে এখানে এসে বসবে কে? এখানে এসে বসবে কে? সি, সরি, এখানে এসেই বসবে সি ডাবল বন্ড ও এইচ। এখানে তাহলে খেয়াল করো, এবার এটা হলো কার্বনিল মূলক। কার্বনিল মূলকে যে আলফা কার্বন, সেখানে কোনো হাইড্রোজেন দেখতেছো তুমি? আলফা কার্বন কোনটা? আমরা গ্রিন কালার করতেছি আলফা কার্বনকে। এটা হলো আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন আছে, ওটা তো তখন বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু বোঝা যাচ্ছে। আলফা কার্বনে হাইড্রোজেন নাই, তাহলে কি দিবে এটা? কেনিজারো দিবে। কেনিজারোদের আমরা দেখতেছি, এরা দেখতেছি কেনিজারোদের আমরা দেখতেছি কি নাই? হাইড্রোজেন নাই। কেনিজারোকে আমরা মনে রাখবো কি? কানা। কেনিজারোকে আমরা কি মনে রাখবো? কানা। তাহলে কানা মানে কি? যাদের হাইড্রোজেন নাই। আমরা চোখ না থাকলে কানা বলি, আর জৈব যৌগের ক্ষেত্রে কি না থাকলে, আলফা হাইড্রোজেন না থাকলে মনে রাখবো কানা। কানারা কি দেয়? কেনিজারো দেয়। কানারা কি দেয়? কেনিজারো দেয়। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটুকু বোঝা গেছে। এটা দেখবা তোমাদের গতকালকের পড়ার মধ্যে ছিল, কিন্তু পড়াই নাই, আজকে পড়ানোর জন্য। আচ্ছা, এখন আসি আমরা এমিন। লাস্ট টপিকস আজকের। এমিন হলো, এমিনের কার্যকরী মূলক কি? NH2। এমিনের কার্যকরী মূলক কি? NH2। এই এমিন গুলার মধ্যে, এমিন কিন্তু পানিতে দ্রবণীয়, এমিন গুলার মধ্যে কোনটা বেশি ক্ষারীয়? এটাই পরীক্ষায় বেশি আসে। এমিনের মধ্যে খেয়াল রাখবা, ক্ষারীয়ত্বের ক্রমটা একটু আমরা লিখে ফেলি, তারপর তোমাদেরকে আমি ব্যাখ্যা করব যে কোনটা বেশি ক্ষারীয়, কোনটা কম ক্ষারীয় এবং কেন। প্রথমে ক্ষারকত্বের ক্রমটা লিখে ফেলো, দেখে দেখে। তোমাদের সাথে আমার আর বেশি ক্লাস নাই, তোমাদেরকে আর বেশি জ্বালাবো না আমি। ঠিক আছে, আমার এই গলাও শুনতে হবে না, তোমাদের জন্য মায়া লাগবে। আচ্ছা দেখো, ডাইমিথাইল এমিন, মিথাইল এমিন, ট্রাইমিথাইল এমিন, এমিন এবং হলো বেনজাইল এমিন। এখন আসি আমরা, না শাওন, আমি আর এক্সট্রা বাড়াবো না, 5th ফেজ পর্যন্ত, এরপরে আর কোনো ফেজ বাড়াবো না, এটাই আমাদের লাস্ট ফেজ। আর তোমরা অনেকেই আছো যারা চাচ্ছ হলো আমি কন্টিনিউ করি,
কিন্তু আসলে দরকার নাই, শুধু শুধু এগুলা কন্টিনিউ করে তোমাদেরও টাকা নষ্ট করার দরকার নাই। আর যতটুকু পড়াইছি এগুলো তোমাদের কাছে আছে, তোমরা এগুলা দেখো, এগুলাতেই এনাফ। ঠিক আছে, আমার যতটুকু দেওয়ার নিজের মধ্যে যা আছে সবটুকু আমি দিয়ে দিছি, আমার মধ্যে আর কিছু নাই দেওয়ার। ঠিক আছে, বুঝছো? আমার মধ্যে কিছু থাকলে সেটা আমি অবশ্যই রাখতাম, যা আছে আমি সব দিয়ে দিচ্ছি। তো এইটুকু যাতে তোমাদের হয়, আহ ওই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করছি। আর আমি জানি না তোমাদেরকে কতটুকু ভালো বুঝাইতে পারছি, কারণ অনলাইনে দেখে হয়তো কম হতে পারে, তবে চেষ্টা করছি নিজের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আসলে অনেক চেষ্টা করছি আহ, নিজেরটুকু দেওয়ার জন্য, আর জানি না কতটুকু পারছি। তারপরেও যদি এর মধ্যে বিদায় নিচ্ছি না, তারপরে বলতেছি ভুল হইতে পারে কোনো সময়। আর তোমাদের জন্য, তোমাদের একটা কথা বলবো, আচ্ছা মাহফুজ, ইনশাল্লাহ তো তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো তোমরা রেগুলার পড়াশোনা করবা। আর লাইফে হলো ডাক্তারি জিনিসটা আসলে কষ্ট ছাড়া তুমি পাবা না, তো কষ্টটা করতে থাকো। আচ্ছা যাই হোক, আমরা পড়ায় আসি, ইমোশনাল হয়ে লাভ নাই। প্রথমে আসি আমরা ডাইমিথাইলেমিন, মিথাইলেমিন, ট্রাইমিথাইলেমিন, অ্যামোনিয়া এবং NH2। ঠিক আছে, তো আমরা এখানে দেখো ডাইমিথাইলেমিন। তো ডাইমিথাইলেমিনে খেয়াল করো, ডাইমিথাইলেমিন, মিথাইলেমিন, ট্রাইমিথাইলেমিন, অ্যামোনিয়া এবং বেনজাইলেমিন, এইগুলোর মধ্যে সক্রিয়তার ক্রমটা দেখো। প্রশ্ন হতে পারে এই ধরনের উল্টাপাল্টা কেন। প্রথম কথা আমরা লিখে ফেলি PKB। PKB এর মান যত বেশি তার ক্ষারকত্ব তত কম। ঠিক আছে, PKB এর মান যত বেশি তার ক্ষারকত্ব তত কম। PKB এর মান 9 পয়েন্ট, PKB এর মান যার যত বেশি দেখো, বেনজাইলেমিনের হলো 9.4, 9.4 পিকেবি এর মান, তাহলে এটার হলো ক্ষারকত্ব হলো সবচেয়ে কম। পিকেবি এর মান মিথাইলেমিন, এই মিথাইলেমিনের, ডাইমিথাইলেমিনের পিকেবি এর মান হলো 3.23। তারপর দেখো মিথাইলেমিনের পিকেবি এর মান হলো 3.36। তারপর দেখো শুধু মিথাইল ট্রাইমিথাইলেমিন, যেটা ট্রাইমিথাইলের মান হলো তোমার 4.22। তারপরটা হলো 4.74, তারপরটা হলো 9.4। তো এই যে মিথাইলেমিন, ডাইমিথাইলেমিন, মিথাইলেমিন, ট্রাইমিথাইলেমিন, এমিন এবং বেনজাইলেমিন, এই যে তোমার পিকেবি এর মান, এটা দেখে বোঝা যাচ্ছে ক্ষারকত্বের মান কার কত বেশি। এখন প্রশ্ন হয় যে ডাইমিথাইলেমিন কেন ট্রাইমিথাইলেমিনের চেয়ে বেশি ক্ষারকত্ব, এগুলো এইচএসসি তে লাগতো। তো আমার মনে হচ্ছে আমি এখন আর ব্যাখ্যা না করি, কারণ এগুলার দরকার নাই। শুধু মনে রাখবা ডাইমিথাইলেমিনের ক্ষারকত্ব হলো সবচেয়ে বেশি। ঠিক আছে, এগুলো তোমাদের এইচএসসি তে ছিল, ডাইমিথাইল এমিন ট্রাইমিথাইলের চেয়ে বেশি ক্ষারকত্ব কেন, এটা শুধু যেটুকু দরকার সেটা আমি বলতেছি। সেটা হলো শর্টকাটে খেয়াল রাখবা যে ট্রাইমিথাইল এমিনের ক্ষারকত্ব কেন ডাইমিথাইল এমিনের চেয়ে বা মিথাইল এমিনের চেয়ে কম হয়ে গেল, শুধু এই কথাটা জানবা। সেটা হলো স্টেরিক বাধার কারণে। কোন বাধার কারণে? স্টেরিক বাধার কারণে। স্টেরিক বাধার কারণে এটার ক্ষারকত্ব যদিও বেশি হওয়ার কথা, কিন্তু কম হয়ে গেল। ঠিক আছে, এতটুকু শুধু খেয়াল রাখবা। আমি যত সহজে পারা যায় অত সহজেই মনে রাখানোর চেষ্টা করতেছি। এবার দেখো অ্যালকাইল নাইট্রাইল, CH3C ট্রিপল বন্ড N, এটার সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যদি বিক্রিয়া করে, তাহলে কত ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে? এটা হলো 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। CH3C and ডাবল বন্ড C, এটা হলো অ্যালকাইল আইসোনাইট্রাইল। এটার নাম কি? অ্যালকেন আইসোনাইট্রাইল। অ্যালকেন আইসোনাইট্রাইল যেটা, এটার সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট বিক্রিয়া করলে উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যামিন। কত ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে? 2 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যালকেন আইসোনাইট্রাইল কত ডিগ্রি অ্যামিন উৎপন্ন করবে? 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করবে। লাস্ট আসি আমরা এই অ্যামোনিয়াগুলা, এই যে অ্যামিন যেগুলো আছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায়। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় নামটা খেয়াল করো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কেন বলা হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলার কারণ হলো অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায় বলে
এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই যে অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায়, অ্যামাইডে যদি তোমার 3 কার্বন থাকে, এমিনে থাকবে 2 কার্বন। তার মানে কি অ্যামাইড থেকে এমিনে কয় কার্বন কম থাকে? অ্যামাইড থেকে এমিনে একটা কার্বন কম থাকে। এই জন্য এটার নাম হয়ে গেল হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। জাস্ট শুধু একটা কথা খেয়াল রাখবা, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়াকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন করা হয়? 1 ডিগ্রি অ্যামিন, এবং এই সময় বিক্রিয়ক কি ইউজ করা হয়? অ্যামাইড, এবং উৎপাদে কয় কার্বন কম থাকে? 1 কার্বন কম থাকে। 3টা লাইন মনে রাখবা। এই 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়েছে সেটা আমি কনফার্ম করতে চাই যে এখানেও 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়েছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। তাহলে যে পরীক্ষাটার সাহায্য নিব সেটার নাম হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া। তার মানে কি কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা কি শনাক্ত করা যায়? কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায়। 1 ডিগ্রি অ্যামিন কি করা যায়? শনাক্ত করা যায় কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা। এবার আসি আমরা 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করার জন্য তাপমাত্রা কত লাগবে। এখানে তাপমাত্রা লাগে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। কত তাপমাত্রা কত লাগবে? 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কার্বিল অ্যামিন বিক্রিয়ায় কি কি শনাক্ত করা যায়? কার্বিল অ্যামিন বিক্রিয়ায় শুধু যে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় তা না। 1 ডিগ্রি অ্যামিন কিন্তু অ্যালিফেটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন হলো যেমন CH3NH2, এটা হলো 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের নাম সবাই জানো, এনিলিন। এনিলিন যেটা, সেটা হলো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। এই দুইটাই হলো শনাক্ত করা যায় কি মাধ্যমে? কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে। আর কি শনাক্ত করা যায়? আর হলো শনাক্ত করা যায় তোমার ক্লোরোফর্ম। আর কি শনাক্ত করা যায়? ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। ঠিক আছে? ওয়ান ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে চাই। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করার জন্য যেই বিকারকটা সাহায্য করে সেটার নাম হলো নাইট্রাস অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্যকারী বিকারকের নাম কি? নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে? আর যারা আরো ডিটেইলস পড়তে চাচ্ছ তারা মনে রাখবা 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে নাইট্রোজেন উৎপন্ন করে। 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নাইট্রোজেন উৎপন্ন করে। 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে, এটা জরুরি না, এই অংশটা না পড়লে হবে, এই এতটুকু যেটা লিখে দিচ্ছি এটা কেউ চাইলে মিস করতে পারো, সমস্যা নাই। নাইট্রোস অ্যামিন উৎপন্ন করে, এগুলা ভার্সিটিতে আসে এই জন্য পড়াই দিচ্ছি। নাইট্রোস অ্যামিন উৎপন্ন করে হলুদ বর্ণের। আর 3 ডিগ্রি অ্যামিন যেটা আছে সেটা হলো নাইট্রাস অ্যাসিডের সাথে লবণ তৈরি করে। দুইটার লবণগুলা যে পজিটিভ নেগেটিভ দুইটাই চার্জ থাকে, এই ধরনের লবণগুলো উৎপন্ন করে দুইটার লবণ, এগুলো হলো 3 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করে। আচ্ছা, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করা হয় কোন বিক্রিয়া দ্বারা? 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যে পার্থক্যটা করা হয় সেটা হলো ডায়াজোকরণ বিক্রিয়া দ্বারা। ডায়াজোকরণ বিক্রিয়া নাম শুনছো? ডায়াজোকরণ বিক্রিয়ায় খেয়াল রাখবা ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। ডায়াজোকরণ বিক্রিয়ায় কি তৈরি হয়? ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। এটা খুব কম তাপমাত্রায় কিন্তু এই বিক্রিয়াটা হয়, মাত্র 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ডায়াজোকরণ বিক্রিয়াটা হয়। তো ডায়াজোকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কি ব্যবহার করা হয়, কে বলতে পারবা? খুবই সহজ একটা প্রশ্ন। অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন। অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনের সাথে খেয়াল রাখো, অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন হলো তোমার ডায়াজোকরণ বিক্রিয়াটা দেয়। অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করা হয়, নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মিক্স করা হয়, তখন 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কি উৎপন্ন হবে? ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হবে। ঠিক আছে? ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হবে। তাহলে অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি সেম জিনিস অ্যাড করি তাহলে কি হবে? অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি সেম জিনিস অ্যাড করি, ডায়াজোনিয়াম লবণ কিন্তু উৎপন্ন হবে না। এজন্য ডায়াজোকরণ বিক্রিয়া কে দিতে পারে? অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন দিলেও অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন ডায়াজোকরণ বিক্রিয়া দেয় না। এখন আসি ক্লোরোফর্মের কথা বলছিলাম এখানে মাঝখানে। এই ক্লোরোফর্ম জিনিসটা হলো সংরক্ষণ করা লাগে বাদামি বর্ণের বোতলে। কোন বোতলে সংরক্ষণ করব? বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করব। এবং এই ক্লোরোফর্মকে সংরক্ষণ করার আরেকটা উপায় হলো
1% ইথানল। 1% ইথানল অ্যাড করতে হবে। 1% ইথানলের সংকেত কি? C2H5OH। এখন আসি বিশুদ্ধতার পরীক্ষা। এই ক্লোরোফর্ম কোনো পাত্রে রেখে দিলে সেটা বিশুদ্ধ আছে কিনা দেখবো কিভাবে? সেটা দেখার উপায় হলো বিকারক। বিশুদ্ধতার পরীক্ষা করার জন্য আমরা কি বিকারক ইউজ করব? সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট বিকারক ইউজ করব। যদি কোনো পাত্রে ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয়ে যায়, ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয়ে যায় তাহলে কি হয়? ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে COCl2 উৎপন্ন করে এবং HCl উৎপন্ন করে। এই COCl2 হলো কি? ফসজিন গ্যাস, আর এটা হলো তোমার HCl। এখন এই COCl2 যেটা আছে, খেয়াল করো, COCl2 যেটা আছে এটা তো আর গ্যাস হয়ে গেল, এটা বিষাক্ত গ্যাস। এটা যদি উৎপন্ন হয় সাথে উপজাত হিসেবে আমরা কি পাচ্ছি? HCl। আমাদের এই প্রয়োজনীয় জিনিস হলো HCl। তার মানে যদি ক্লোরোফর্ম বিশুদ্ধ হয় সেই পাত্রে ফসজিন গ্যাসের সাথে HCl থাকবে। এখন সেখানে যদি সিলভার নাইট্রেট ঢালা হয় তাহলে সিলভার নাইট্রেট কি হয়? HCl এর সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ সৃষ্টি করবে। তাহলে সেই অধক্ষেপ দেখে আমরা বুঝে যাব যে এখানে সিলভার নাইট্রেট ঢালার পর অধক্ষেপ থাকা মানে কি? এই পাত্রে নিশ্চয়ই কি ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকা মানে কি? এই পাত্রে ফসজিন গ্যাস ছিল। ফসজিন গ্যাস থাকা মানে কি? ক্লোরোফর্ম আর বিশুদ্ধ নাই। তাহলে ক্লোরোফর্ম বিশুদ্ধ আছে কিনা সেটা শনাক্ত করার জন্য সিলভার নাইট্রেট যোগ করতে হবে। মনে থাকবে? কিছু অ্যামিনের ব্যবহার লিখে ফেলো। যেমন পচা মাছের গন্ধ জন্য দায়ী কোন অ্যামিন? সেটা হলো মিথাইল অ্যামিন CH3NH2। চামড়া শিল্পে ব্যবহৃত হয় কোন অ্যামিন? এটা হলো চামড়া শিল্পে হলো লোম সরানোর কাজে ব্যবহৃত হয় মিথাইল অ্যামিন এবং ডাই মিথাইল অ্যামিন। ডাই মিথাইল অ্যামিন। এবার আসি আমরা মরিচা রোধে। মরিচা রোধ করার জন্য মরিচা রোধী দ্রব্যে কোন অ্যামিন ব্যবহার করা হয়? সেটা হলো ইথাইল অ্যামিন। রঞ্জক সালফার ড্রাগ, রঞ্জক সালফার ড্রাগ এগুলা তৈরির জন্য ব্যবহার করা হয় ফিনাইল অ্যামিন। ঠিক আছে, তাইলে আচ্ছা একটু দেখায় নাও। প্রথমে দেখো পৃষ্ঠা নাম্বার হলো, পৃষ্ঠা নাম্বারে যাবা কত? 256। 256 পৃষ্ঠায় গিয়ে একটা হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার একটা অংশ আছে, এই অংশটা স্টার চিহ্ন দিয়ে রাখো। আর ডিডিটি একটা প্রস্তুতি আছে, এটাতে স্টার চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, দাগ দিছো এই দুইটা? আচ্ছা, তারপরে চলে যাও তোমাদের বই থেকে যেটা পড়বে আর কি। হ্যাঁ, 262 পৃষ্ঠায় একটা স্টার চিহ্ন দেওয়া অংশ আছে। ঠিক আছে, অ্যালকোহলের সাধারণ প্রস্তুত পদ্ধতিতে স্টার চিহ্ন দেওয়া একটা প্যারা আছে, সেটা পড়বা, যেখানে হলো হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তা কি কি এগুলা দেওয়া আছে। এই প্যারাটা একটু পড়বা। শুনতেছো তোমরা? তারপর এখান থেকে আর কিছু পড়া লাগবে কিনা? না, এটা লাগবে না। ইথার টক্সিথেন এটা লাগবে না। আচ্ছা, এমিনের মধ্য থেকে এমিনের বিভিন্ন প্রকার এমিনের ক্যাবিয়ার মানগুলা পড়বা। বিভিন্ন প্রকার এমিনে ক্যাবিয়ার মানগুলা পড়বা। আজকে পর্যন্ত যতটুকু পড়াইছি অতটুকুর উপর পরীক্ষা হবে। আগে আমি শেষ করি। এমিন সমূহের উদাহরণ পড়বা। ঠিক আছে, 277 পৃষ্ঠায় এমিন সমূহের উদাহরণ পড়বা। আর 276-75 পৃষ্ঠায় এমিন সমূহের ক্যাবিয়ার মান দেওয়া আছে, মুখস্থ করার চেষ্টা করবা, আর না পারলে আল্লাহ আল্লাহ করবা। ঠিক আছে, তারপর দেখো তারপর যাও তোমরা আসলে তেমন কিছুই নাই, সবই বলে দিছি আমি তোমাদেরকে। যা পড়াইছি এটাই অতিরিক্ত পড়াই ফেলছি।
তারপর তোদেরকে তো দাগাই দেওয়ার মতো কিছুই পারছি না। এখান থেকে এগুলাই পড়লে হবে, আর শুধু খাতায় যা লিখে দিছে এগুলাই পড়, বই আর পড়া লাগবে না। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আর একটা জিনিস পড়বি, সেটা হলো আহ কয়টা, এই বইয়ের মধ্যে দেখবি কিছু প্রশ্ন আছে যে এই যৌগ থেকে কয়টা সমাণু পাওয়া যায়, বিভিন্ন ভার্সিটিতে আসছে ওই যৌগ থেকে, ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক থেকে অর্গানিক কেমিস্ট্রির কোন যৌগের কয়টি সমাণু পাওয়া যায়, এরকম কিছু প্রশ্ন আসছে। ঠিক আছে, এগুলো একটু শিখে রাখবি। ঠিক আছে, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির আরো 2টা ক্লাস হবে, এখনো তো মাত্র 2টা ক্লাস গেছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আজকে এতটুকু।